নমস্কার, আমি শালিনী। আপনাদের সকলকে স্বাগত জানাই এস নিউজে। আপনারা দেখছেন ফেস টু ফেস। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি নাট্য ব্যক্তিত্ব হিসেবে নমস্য। তাকে টেলিভিশনের পর্দায় বহুবার দেখা গিয়েছে, কিন্তু বড় পর্দায় ঠিক সেভাবে দর্শক পেয়ে ওঠেননি। এবার তিনি এসেছেন, বড় পর্দায় এসেছেন, আর সঙ্গে করে নিয়ে এসেছেন মানিকবাবুর মেঘকে। বুঝতেই পেরেছেন, আমার সঙ্গে রয়েছেন চন্দন সেন। চন্দনদা, আপনাকে স্বাগত জানাই এস নিউজে। ছোট পর্দায় পরিচিত মুখ আপনি, বড় পর্দায় সেভাবে দর্শক আপনাকে পায়নি। তো এই ছবির অফার যখন পেলেন, গোটা ছবিটা জুড়েই আপনি প্রোটাগনিস্ট, আপনি তো সেখানে সেই ফিলটা কেমন ছিল যখন শুনেছিলেন? প্রথম যখন ছবিটা শুনেছিলাম তখন এই ছেলেটির অভিনন্দন ব্যানার্জির বয়স ছিল 26। সে 23 বছর বয়সে এই ছবিটা লিখেছিল। ফলত আমি খানিকটা সন্দিগ্ধ চোখেই তাকিয়েছিলাম যে এই ছেলেটাই লিখেছে। তো আমার প্রথম যে জিনিসটা মনে হয়েছিল যে অভিনেতা বহুদিন ধরে অপেক্ষা করে বসে থাকে যে সে একটা দৃশ্যে বা একটা সিনেমায় সে কত কম সংলাপ বলবে, অর্থাৎ অথচ তার প্রেজেন্স থাকবে। আমরা যেটাকে বলি হচ্ছে অনুচ্চারিত সংলাপ, সেটা কত বেশি থাকবে, নৈশব্দের বাঙ্ময়তা কত বেশি হবে সেটার ওপর। তো এটা একটা মনে হয়েছিল যে আমাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তো সেইটা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। এবং তার সঙ্গে সঙ্গে এরকম একটা মানুষকে তাকে জন্ম দেওয়া, মানিকবাবুর মতো একটি চরিত্রকে জন্ম দেওয়া, সেটার আর একটা বড় চ্যালেঞ্জ ছিল। এই রকম মানে আজকালকার দিনে দাঁড়িয়ে এমন একটা সময় যেখানে কমার্শিয়াল ছবির একটা র্যাট রেস চলছে, সেখানে এই ধরনের একটা ছবি 1.5 ঘন্টার বোধহয় ছবিটা, 96 মিনিট। হ্যাঁ, 96 মিনিটে। তো তার পাশাপাশি এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, আপনার মনে হয় মানে কখনো মনে হয়নি যে পিছিয়ে পড়তে পারি আমরা? বা আপনি যে চ্যালেঞ্জটা নিয়েছেন ডেবিউটেন্ট ডিরেক্টর, সেখানে কখনো ভয় হয়নি? না, তার কারণ হচ্ছে এই ছবিগুলো তো বিক্রি হবে এই আশা করে এই লিটল ল্যাম্বের মতো, মানে এই মোনালিসা মুখার্জি এবং বোধায়ন মুখার্জিরা তৈরি করেন না। ওনারা যতগুলো ছবি তৈরি করেছেন তার কোনোটাই বিক্রি হবে বলে তৈরি করা নয়। বিষয়বস্তুর কারণে, আঙ্গিকের কারণে, কারণ দুটো তো বিষয় থাকে, আঙ্গিক এবং বিষয়বস্তু। তো সেই আঙ্গিকের কারণে, বিষয়বস্তুর কারণে ওনারা সিনেমা বানান। বিক্রি হবে বলে সিনেমাটা খুব একটা বানান না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা এবং আশপাশের এলাকাতে। এই ছবিতেই মানিকবাবুর সঙ্গে মেঘের যে একটা সম্পর্ক, এটাকে কি আমরা একটা প্রেম কাহিনী বলতে পারি? একদম, মানে এটা কোনো ইন্টেলেকচুয়াল জার্গন নয়। এটা কোনো কিছু কিছু কবিতা আছে যে কবিতা খুবই ব্যক্তিগত কবিতা হয়ে ওঠে, কবি ছাড়া বাকিরা কেউ প্রায় বুঝে উঠতে পারেন না। এসব কোনো ব্যাপারই নয়। এটা হচ্ছে একটা নিটোল প্রেমের গল্প। একটা অত্যন্ত একাকী লোক, সে তার জীবনে একটা বড় পরিবর্তন এলো, একটা নিটোল প্রেমের গল্প। এবং ফলত ছবির গোড়ার দিকটায় ওর যেই ক্লান্তিকর দিন কাটছে, মানে ওই যাকে আমরা বলি দিন আনি দিন খাই, সেইভাবে গপ্পটা বলার চেষ্টা করা হয়েছে। ফলত অনেকেই উসখুস করতে থাকে যে ওরে বাবা, এই তো চলছে তো চলছে এই গোছেরাটা। কিন্তু তারপরে প্রথম 10-15 মিনিটের পরেই লোকজন বুঝতে পারে যে এটা তো আবার একটা অন্য জায়গায় ঢুকে পড়লাম আমরা। তো সেই রকমভাবে, এবং ছবি শেষ হওয়া পর্যন্ত, তো এখনও পর্যন্ত নন্দন আমরা হল ভিজিট করছি, তো নন্দনের যারা সিকিউরিটি এবং অন্যান্যরা যারা বসে আছেন তাদের জিজ্ঞাসা করেছি যে আচ্ছা বেরিয়ে যায়, বা বললো না, কেউ বেরোয় না, এমনকি টয়লেটেও যায় না। এই ছবিটার একটা বিশেষত্ব হলো যে
এডিনবারা বিশ্ব মানে যে ফেস্টিভ্যালটা, সেই ফেস্টিভ্যালটা পৃথিবীর তে যারা যেতে পারে আর কি, ছবি নেয় যাদের, তারা ভয়ঙ্কর সৌভাগ্যবান মনে করেন যে এডিনবারা ফেস্টিভ্যাল আমার ছবি নিয়েছে এবং কম্পিটিটিভ সেকশনে নিয়েছে। এদের নাক ভীষণ উঁচু, এদের কিউরেটাররা পৃথিবীতে খুব সমাদৃত এবং মানুষজনের কাছে খুব সন্ত্রস্ত করে রাখার মতন মানুষ। এটা কি ছবি হলো গোছে তাকিয়ে থাকেন। সত্যজিৎ রায়ের পর, মানে সত্যজিৎ, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত পর্যন্ত, তারপরে একটা দীর্ঘ গ্যাপ, কোনো বাংলা ছবি নেয়নি। এই ছবিটাকে নিয়েছি, একটি মাত্র বাংলা ছবি ওই ফেস্টিভ্যালে দেখিয়েছে। এইখানে আমার মনে হয় যে ছবিটার সার্থকতা, যে সঞ্জয়দা গতকাল একটা ইন্টারভিউ দিয়েছেন, তাতে পৃথিবীর এমন এমন সব মানুষের ছবির সাথে তুলনা করেছেন, বা রাজু রমন, এরা এমন এমন সমস্ত ছবির সঙ্গে তুলনা করেছেন। আবার একই সঙ্গে সঙ্গে এরা, বা এই যে নন্দন ভরিয়ে ফেলছেন যে সমস্ত মানুষ, যারা তাদের যে সমস্ত প্রকাশ, তাতে আমার মনে হয় যে এই সিনেমাটা সবার কাছে গ্রহণযোগ্য একটা সিনেমা। এই সিনেমায় তথাকথিত কোনো ইন্টেলেকচুয়াল জার্গন নেই। এই ছবিতে আপনাদের যাদের দেখা গিয়েছে তারা বেশিরভাগ মানুষই নাট্য ব্যক্তিত্ব। আপনি, ব্রাত্য বসু, দেবেশ রায় চৌধুরী, এর পাশাপাশি আমরা যখন সিনেমা শুরু হচ্ছে দেখতে পাচ্ছি যে অনির্বাণ ভট্টাচার্য প্রেজেন্টস, তিনি একটি গান গেয়েছেন। তোমার আমার গল্প হতো যদি, গল্প হতো রাত বিরেতে জেগে, ভোর আকাশে হারিয়ে গেলে তারা, থামিয়ে আদর বাজার যেতাম রেগে। সামান্য কিছু ইয়েতে দেখছিলাম যে সেখানে অনির্বাণ বলেছে যে আমি এই ছবিটার সাথে যুক্ত নই, কিন্তু আমাকে দিয়ে একটা গান গাওয়ানো হয়েছিল। হয়তো কোনোভাবে নির্মাতাদের মনে হয়েছিল যে আমার ভায়া যদি আরো কিছু দর্শক আসে, তো এই সিদ্ধান্তটা কেন? তখন কি কিছুটা ভয়? এটা আপনাকে না 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 ভয়কে আপনি ভুলে যাচ্ছেন যে 38টা ফিল্ম ফেস্টিভ্যাল, তার মধ্যে ওই তথাকথিতভাবে একটিও নিম্নস্তরীয় কোনো ফিল্ম ফেস্টিভ্যাল নেই, তাতে 14টা পুরস্কার, তার তখন তো ভয় পাইনি কোথাও। রিলিজের আগেও বা এখানে কিফে হয়েছে, ইফিতে হয়েছে, না ভয়ের জন্য না। এটা গানটা অভিনন্দন লিখে ফেলে, একটা এডিট চলতে চলতে একটা দুপুরবেলা হঠাৎ করে গানটা লিখে ফেলে, এবং বৌধায়নদের মনে হয় যে এই গানটা থাকতে পারে, কিন্তু গানটা গাওয়াবে কাকে দিয়ে? শ্রীকান্তকে দিয়ে গাওয়াতে পারতো, মনোময়কে দিয়ে গাওয়াতে পারতো, আরও অনেক, এখন এমনকি ওদের খুব কাছের মানুষ অরিজিৎ সিং, কিংবা ধরো পাহাড় টিলার বাড়ি, মেঘের গাছে ফলছে ফসল তোমার। কিন্তু সব শেষে ঠিক হয় যে এর তো একটা মিউজিক ভিডিও হবে, একজন অ্যাক্টর হতে হবে। যে আপনারা যদি মিউজিক ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে অনির্বাণ যদি না গাইতো তাহলে ওই এক্সপ্রেশনটা, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, খুব ছোটবেলা থেকে বন্ধু, শ্রীকান্তর ওই ক্ষমতাটা আছে। শ্রীকান্ত খুব ভালো অভিনেতা। ঘর বেঁধেছি আমরা দুই আনাড়ি, শিখছি স্মৃতি শিশির দিয়ে বোনার। অনির্বাণের মধ্যে যে একটা অসম্ভব, কি বলবো, সেন্সিটিভিটি রয়েছে, এবং এই ছবিটা দেখার পরে ওর যে গ্রাস্প অফ দ্য ফিল্ম, সেইটা আমার মনে হয়েছে এদের কাজে লাগবে।
সেইটা এরা ব্যবহার করেছে। তোমার আমার গল্প যদি হতো ঝগড়াঝাটি নিয়ম মেনে চলা, তোমার রবি আমার ভৈরবী, আর হঠাৎ কখন জড়িয়ে এসে ধরা। এটা কোনো ভয়ের থেকে নয় যে লোক দেখতে আসবে না বা কিছু। হ্যাঁ, অনির্বাণের জন্য হয়তো 4টে লোক জানবে ছবিটা সম্পর্কে, কিন্তু অনির্বাণ জানানো অবধি পারে, নিয়ে আসা অবধি তো পারে না। ছবিটায় অনির্বাণ নেই, এইটাতেই তো অনির্বাণের ভক্তরা বেশ খানিকটা দমে যাবে। উনি নেই ছবিতে, তো ফলত অনির্বাণ অনবদ্য কাজ করেছে। মানে আপনারা যদি, ও তো আমার খুব প্রিয় অভিনেতা, তো ওকে আপনারা যদি ওই মিউজিক ভিডিওটা দেখেন, কি অসম্ভব সেন্সিটিভ এক্সপ্রেশন, মানে অভাবনীয়। তোমার আমার গল্প যাযাবরী, বহুরূপী জাদুকরের সাজে। তো সুতরাং অনির্বাণের ভূমিকাটা ওই রকম। 40 বছর তো হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, প্রায়। মনে হয়নি কখনো যে ঠিক সেইভাবে ইন্ডাস্ট্রি আপনাকে ব্যবহার করতে পারলো না, বড় পর্দায় সেভাবে ইউজ করতে পারলো না, আপনি কাজ করতে পারলেন না সেইভাবে বড় পর্দায়? মানে কখনো কি মনে হয়েছে এটা? দেখুন, আমি না মনে করি যে আমাকে প্রয়োজন লাগছে না, নেবে কেন? যারা নিয়েছেন, যেমন অঞ্জন দত্ত, তার বিভিন্ন ছবিতে বিভিন্ন রকমের চরিত্র দিয়ে আমাকে চ্যালেঞ্জ করেছেন যে পারবে করে দেখাও। তো গোড়ার দিকে প্রভাত রায় জানি না কেন স্নেহ করতেন, উনি আমাকে বেশ কিছু ছবিতে, লাঠি টাঠি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ছবিতে আমাকে সুযোগ দিয়েছেন। আরও অনেক লোক আছেন যারা আমাকে কিন্তু লীনার মতো করে, লীনা গাঙ্গুলি, শৈবাল ব্যানার্জির মতো করে আমাকে এত রকমের চরিত্রে সুযোগ প্রায় দেয়নি। কিন্তু আমাদের টেলিভিশন সিরিয়ালের অন্যান্য যারা, বিশেষ করে এই স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে বেশ কিছু মানুষ, মানে লীনা এবং শৈবালের পরে, এরা কিন্তু আমাকে ওই সুযোগটা করে দিয়েছেন যে ঠিক আছে, মঙ্গল বৃহস্পতি শনি ওর রিহার্সাল আছে, ওকে 6টার মধ্যে ছাড়তে হবে, শো ডেটে 2টোয় ছাড়তে হবে, এছাড়াও সিনেমা আছে এবং পরিশেষে জঙ্গল আছে। তো এতগুলো বায়নাক্কা মানে তারা মেনে নিয়েছেন, এবং 17-18 বছর ধরে, যদিও সংঘাত লাগেই, সংঘাত লাগে না তা নয়, এই শৈবাল ব্যানার্জি বলে আর কি ম্যাজিক মোমেন্টসে, তো বাকি সকলের সঙ্গে আমার কুষ্টি মেলে, তোমার সঙ্গে মেলে না। তো কিন্তু আমি ওদের কাছে ভীষণ কৃতজ্ঞ, ভীষণই কৃতজ্ঞ। আমি গোটা টেলিভিশন সিরিয়াল ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞ যে ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরটি যদি ঠিক মতন মাথা কাটিয়ে সাজিয়ে সিনটাকে না দিত ডিরেক্টরের কাছে, বা প্রোগ্রামার যদি না দিতেন, আর ডিরেক্টর পুরোটা 6টায় ছাড়তেই হবে ওকে, হয়তো আমাকে ছেড়েছেন একটাই মাত্র কারণে, যে দেখেছেন যে আমি আর কোথাও যাই না, মানে থিয়েটার আছে বলে হঠাৎ করে অন্য জায়গায় আমি যাই না, হয়তো সেই কারণের জন্য ছেড়েছেন। কিন্তু আমি এদের কাছে খুব কৃতজ্ঞ যে আমি এই যে থিয়েটারটা করতে পারছি এখনো। এই ছবি রিলিজের পর কত লেখালেখি, কত ইন্টারভিউ, মানে কত, এক কথায় কত মাতামাতি হচ্ছে আপনাকে নিয়ে। হ্যাঁ, আমি এতটা যোগ্য নই, মানে এতটা কি জানি না। মানে আপনার ফিলিংসটা কীরকম এই মুহূর্তে? আমার প্রতি মুহূর্তেই যেটা ভয় হচ্ছে যে এর পরের কোনো সিনেমা বা এর পরের কোনো সিরিয়ালে আমি আগে যতটা মন দিতাম তার থেকে দ্বিগুণ মন দিতে হবে। কারণ যদি দেখে
খারাপ বা রিপিট করছি, তাহলে এই যে যারা এতটা সম্মান দিচ্ছেন তারা আহত হবেন এবং মনে করবেন যে এই লোকটা যোগ্য ছিল না, কিন্তু আমরা তখন দিয়ে ফেলেছি। সেই ভয়টা আমার এখন অনেক বেশি হচ্ছে। আপনার আশেপাশে বা এরকম কোনো মানিকবাবুকে চেনেন, বা আপনার জীবনে কোনো মেঘ আছে মানে যাকে নির্ভয়? আমার জীবনে মেঘ আছে, এই যে আমার মেঘ, আমার মা, যিনি না হলে আপনি আমার ইন্টারভিউ নিতে আসতেন না, যিনি না হলে একা মানুষ করেছেন আমাকে। আমি পড়ার সুযোগ পেতাম না, যে বইগুলো দেখছেন। যিনি না হলে আমি 24 ঘন্টা অভিনয় করার সুযোগ পেতাম না। অনেক দিন আগেই আমরা অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের মানুষ, আর মা সামান্য চাকরি করতেন চিত্তরঞ্জন সেবা সদনে। তিনি তার জীবনের সবটা ব্যয় করেছেন শুধু আমি ভালো থাকবো কি করে। তো ইনি হচ্ছেন আমার সেই মেঘ, আমার সেই শক্তি, আমার সেই ভালোবাসা, আমার সেই। মেঘ দেখছেন? কি দেখছে? মেঘ মেঘ একটা মেঘ নাকি 24 ঘন্টা ওকে ফলো করছে। এখন সেলিব্রিটি বলা হয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে, কার কত ইনস্টাগ্রামে ফলোয়ার, কার কত ফেসবুকে ফলোয়ার। না, তা এখন শুনছি যে কাস্টিংও নাকি সেরকমভাবে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সে তত বেশি দর্শক টানতে পারবে হলে। তো সেখানে তো আপনি ফেসবুকও ইউজ করেন না, ইনস্টাগ্রামও ইউজ করেন না। আমি যা দেখলাম শুধুমাত্র হোয়াটসঅ্যাপটাই রয়েছে। সেখানে দাঁড়িয়ে মানে কখনো কি মনে হয়েছে যে এবার একটু সোশ্যাল মিডিয়ায় আসি, আরও বেশি মানুষের সাথে ইন্টারাক্ট করি? আমি করি তো, মিছিলে করি তো, মিটিংয়ে করি তো, থিয়েটারে করি তো, সবচেয়ে বড় কথা থিয়েটারে করি তো। আপনার কি মনে হয় যে নন্দনে শাসক দলের ঘনিষ্ঠ না হলে সেখানে শো পাওয়াটা বা সেই শোটা চালিয়ে নিয়ে যাওয়াটা, টাইমিংটা, সেটা একটা ম্যাটার করে? শাসকের সবসময় চাটুকার এবং তাবেদার প্রয়োজন হয়ে পড়ে, এবং অবশ্যই তারা চারপাশটা ঘিরে থাকে, যে কারণের জন্য শাসক একটা সময় আসে যখন কান দিয়ে দেখেন, চোখ দিয়ে শোনেন, তারা সেই সুযোগটা নেয়। এটা সারা পৃথিবী জুড়ে সত্যি, কিন্তু মানে এটা এমন নয় যে পশ্চিমবঙ্গেই ঘটছে বা ভারতবর্ষে ঘটছে, সারা পৃথিবী জুড়ে কিন্তু এটা সত্যি। হ্যাঁ, আমি বেড়ানোর সুবাদে মেরুজ্যোতি দেখতে যাব বলে আর কি এই আইসল্যান্ড টু ফিনল্যান্ড ঘুরে বেড়াবার একটা সুযোগ পেয়েছিলাম। অনেক টাকা ধার হয়েছিল, সে ধারের বোধহয় গত মাসে বোধহয় শেষ হলো। তো সেই সুবাদে ওই দেশগুলোতে গিয়ে দেখেছি যে সমস্যা আছে, পড়া যাবে না এরকমটা, এবং ওই দেশগুলোতে লেখাপড়াটাও করতে হবে, না হলে করা যাবে না। কিন্তু তা বলে কি এই একই সমস্যা নেই? আছে, কিন্তু এই নেপোটিজম বা এই ধরনের প্লেজিয়ারিজম বলুন, মানে প্লেজিয়ারিজমটা এই কারণের জন্য বলছি যে অন্যেরটা নকল করে ছবি বানানো থেকে শুরু করে এবং সেইটা নিয়ে গিয়ে বলা যে আমি করেছি, এ তো সারা বিশ্ব জুড়েই আছে। আর তাছাড়া নোয়াম চমস্কির অত্যন্ত সহজ করে বলে দিয়েছেন যে এই AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা প্লেগিয়ারিজম ছাড়া কিচ্ছু নয়। অন্তত শিল্প সাহিত্যের ক্ষেত্রে প্লেগিয়ারিজম ছাড়া কিচ্ছু নয়, কারণ ও তো আর নিজের থেকে বানাতে পারে না। হ্যাঁ, প্রযুক্তিগত ক্ষেত্রে হয়তো অনেক কিছু নতুন বানাতে পারে, কিন্তু শিল্প সাহিত্যের ক্ষেত্রেও নিজে থেকে কিচ্ছু বানাতে পারে না। নেতাজি কি ফিরলেন? কিছু ছবি বলুন তো এগুলো। শালা নিজের মাথা গোছবার জায়গা ঠিক নেই। 23শে এপ্রিলের মধ্যে তোমায় বাবা। কালি কেসটা কি? বিশ্ব জয় করে কলকাতায় ফিরেছে মানিকবাবুর মেঘ, এবং যান এবং আপনারা বাংলা সিনেমার এই হিডেন জেমকে সকলের সামনে তুলে ধরুন।
দেখা হচ্ছে অন্য অনুষ্ঠানে। আপাতত অনুষ্ঠান শেষ করছি এখানেই। দেখতে থাকুন এস নিউজ। নাই বা তাহার অর্থ হোক, নাই বা বুঝুক বেবাক লোক।